সাহিত্যপ্রেম অনুভব করেন না এমন মানুষ বিরল। এই একবিংশ শতাব্দীর আধুনিকতাতেও তাই গল্পের নামে সিংহভাগ মানুষই দুর্বল। আর এই সাহিত্যপ্রেম বাঁচিয়ে রাখতেই অডিও স্টোরির রমরমা। তেমনই কিছু অডিও স্টোরি পরিবেশনায় দ্য ডায়েরি অব ডিটেকশনের এই প্রচেষ্টা। আজ আপনাদের জন্য ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত হুগলি জেলার সিঙ্গুরের বাসিন্দা শ্রী অমিত হাইতের ম্যাজিক। প্রিন্সেপ ঘাট স্টেশনের নিচে দাঁড়িয়ে তুর্য আবার ঘড়ি দেখল। 6:45 বেজে গেছে। সেই বিকেল 5টা থেকে দাঁড়িয়ে আছে সে। এর মধ্যে বিকেল গড়িয়ে কখন পশ্চিম কোলে সূর্যটা লাল আঁচল বিছিয়ে ডুবে গেছে সে খেয়াল করেনি। একভাবে পাশে ঝুলে থাকা দোলনার মতো বিদ্যাসাগর সেতুটা আস্তে আস্তে রঙিন আলোয় সেজে উঠেছে। গঙ্গার পাড়ে কত নৌকা আসছে আবার চলে যাচ্ছে। একটা বাদামওয়ালাও ঝুনঝুনি বাজিয়ে তুর্যর কাছে এসে ফিরে গেছে। কিন্তু এত কিছু হয়ে যাওয়ার পরেও শ্রীপর্ণা এখনো আসেনি। দুশ্চিন্তাটা এবার কিছুটা সন্দেহে পরিণত হতে লাগলো। এমন সময় পকেটের মোবাইলটা বেজে উঠল। শ্রীপর্ণার ফোন। ও প্রায় এসে গেছে। স্টেশনে একটা অ্যানাউন্সমেন্ট শোনা গেল। কিছুক্ষণ পর আপ লোকাল ঢুকছে। তুর্য তাড়াতাড়ি কয়েকটা মেরে সিগারেটটা পায়ে পিষে দিল। শ্রীপর্ণার সাথে প্রথম আলাপ হয় তারই বার্থডে পার্টিতে। পুরো ক্রেডিটটা সাগ্নিককে দিতে হয়। ক্লাসমেট কাম রুমমেট হওয়ার সুবাদে তুর্যর এইটুকু অ্যাডভান্টেজ তো পাও না। শ্রীপর্ণাকে এর আগে তুর্যর অনেক কথা শুনিয়েছে, তবে তার আসল গুণটা সাগ্নিক এখনো বলেনি। শুধু বলেছে তুর্যর সাথে যেদিন মিট করবি সেদিনই টের পাবি। ফাইনাল সেমিস্টারের পর তুর্য সাগ্নিকের বাড়ি বেড়াতে গিয়েছিল বর্ধমানে। তারপর বিনা নিমন্ত্রণেই শ্রীপর্ণার বার্থডে পার্টিতে হাজির হয়। সাগ্নিক তুর্যকে একেবারে তার সামনে এনে হাজির করেছিল। বলেছিল, এই দেখ, তাকে সঙ্গে করে নিয়ে এসেছি। শ্রীপর্ণা মুখ ঘুরিয়ে তুর্যকে এক ঝলক দেখল। তুর্য লুকস অন্যরকম। নেভি ব্লু জিন্সের উপর ব্ল্যাক টি শার্ট, বুকের কাছে ডার্ক নাইট জোকারের সেই কঠিন মুখটা, বাঁ হাতের বাহুতে স্পাইডার ওয়েবের সঙ্গে এসব স্প্রিংসের ট্যাটুটা দেখা যাচ্ছে। চুল বেশ লম্বা করে পিছনে গিট বাঁধা, বাঁকানে একটা চকচকে পাথর বসানো। হাই শ্রীপর্ণা বলে তুর্য হাতটা বাড়ায়। তার সঙ্গে হাত মিলিয়ে শ্রীপর্ণা সাগ্নিককে বলে ওঠে, তোর বন্ধুটা বেশ স্যান্ডো রে। সাগ্নিক সে কথায় পাত্তা না দিয়ে পকেট থেকে একটা রঙিন কাগজে মোড়া প্যাকেট বার করে বলল, এই নে তোর বার্থডে গিফট। চট করে সাগ্নিক উইশ করাতে তুর্য বেশ বেকায়দায় পড়ে যায়। ইস, তুমি বুঝি খালি হাতে এসেছো? শুনে তুর্য নিজের পকেট হাতড়াতে লাগলো। তারপর একটা ভাঁজ করা সুন্দর লাল রুমাল বার করলো। করে হাওয়া একটু নাড়াতেই বড় রুমালটা পুরো ভাঁজ খুলে গেল। সেটার মধ্যে নিজের বাঁ হাতটা ঢেকে তুর্য বলল, ডু ইউ ওয়ান্ট আ সারপ্রাইজ গিফট? কিছু না বুঝতে পেরে শ্রীপর্ণা একটু ঘাড় নাড়তেই তুর্য তার হাতটা রুমাল থেকে বার করে সামনে এগিয়ে ধরল। শ্রীপর্ণা অবাক হয়ে দেখেছিল তুর্যর হাতে একগোছা লাল তাজা গোলাপ। ও পেরেছিল মুহূর্তের মধ্যে একটা সুন্দরী বার্থডে গার্লের মুখে হাসি ফোটাতে। সাগ্নিক তুর্যর কাঁধে হাত রেখে বলে উঠেছিল, বলেছিলাম না, দেখা করলে তবেই জানতে পারবি। ম্যাজিশিয়ান হিসাবেই তুর্য বেশি পরিচিত কলেজে। পপুলারিটিটাও কিছু কম নয়, তাই বন্ধুদের আবদার তাকে রাখতেই হয়। মাঝে মধ্যে উইকেন্ডগুলোয় কলেজ ছুটির পর কমন রুমে সে বন্ধুদের ম্যাজিক দেখাতো। সেখানে মেয়েদের সংখ্যা স্বাভাবিকভাবেই বেশি থাকতো। ম্যাজিক সবসময় আনএক্সপেক্টেড হয়। কোনো ম্যাজিক দেখানোর পর যখন ওরা দু হাতে অর্ধেক মুখ থেকে চমকে উঠত, তখন সেটা দেখে তুর্যর খুব ভালো লাগতো। পিছনে ছেলেদের মধ্যে সাগ্নিকও থাকতো। তুর্যর ম্যাজিক শো সেও কোনোদিন মিস করতো না। যাই হোক, সবাইয়ের খুশি আর হাততালি কুড়িয়েই তুর্য যে আনন্দটা পেত, সেটাই যেন তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। বুঝতো কাউকে নির্ভেজাল এন্টারটেন করার সার্থকতা। বন্ধুরা মিলে ফেসবুকে একটা গ্রুপও তৈরি করেছে, নাম দিয়েছে ক্রেজি ম্যাজিক লাভার্স। সেখানে প্রতি সপ্তাহে তুর্যের অনেক ম্যাজিকের ভিডিও আপলোড হয়। প্রচুর লাইক, প্রচুর কমেন্ট। শুধু কলেজেই নয়, তুর্য সবচেয়ে বেশি আনন্দ পায় স্ট্রিট ম্যাজিক দেখিয়ে। ডেভিড ব্লেম তার খুব ফেভারিট। কমন রুমে অনেকে এলেও চন্দ্রা কোনোদিনও ওদিকে পা বাড়ায়নি। চন্দ্রা তুর্যর পছন্দের তালিকাতেও পড়ে না।
আগে বাড়ির পাশেই ওদের কোয়ার্টার ছিল, তবে এখন ওরা কলকাতায় উঠে এসেছে। তার জন্য সবচেয়ে বেশি খুশি হয়েছিল তুর্য, কারণ স্কুল লাইফে যখন সারা বিকেল মাঠে খেলে বাড়ি ফিরতো, তখন তার মা সন্ধ্যা দিতে দিতে একটাই কথা শোনাতো তাকে, পাশের কোয়ার্টারে মেয়েটাকে দেখ, সে কখন থেকে বই নিয়ে বসে পড়েছে, আর তুই জঙ্গলির মতো ব্যাট হাতে করে রাজ্যোদ্ধার করে ফিরছিস। তুর্য ভাবতো, একটা না দম দেয়া অ্যালার্ম ঘড়ির মতো কেউ পড়ে কি করে? প্রতিবেশীদের অসুবিধার কথাটাও তো ভাবা দরকার নাকি? হাসি ঠাট্টা ইয়ার্কি আড্ডা এগুলো না শিখেই যেন পৃথিবীতে এসে জন্মে গেছে। বই মুখে নিয়ে থাকার সুঅভ্যাসটা তুর্য কোনোদিনই রপ্ত করতে পারেনি, তাই পাশের বাড়ির ওই মেয়েকে দেখেও সে কিচ্ছুটি শিখতে পারেনি। যেটা সে দেখে শিখেছে তা তো একমাত্র ম্যাজিক। সেই 6-এ পড়ার সময় পাড়ার পিন্টুদার থেকে কয়েনের ম্যাজিক শিখেছিল। তারপর থেকে নিজের চেষ্টায় অনেক ম্যাজিক শিখেছে। যাই হোক, ত্বকের ভয় যার থাকে তাকেই বেশিরভাগ তেঁতুল তলাতে বাস করতে হয়। ভাগ্যের ফেরে ওরা দুজন একই কলেজে অ্যাডমিশন নিল। তবে স্কুলের টপার সঞ্জয়ের যে নাম ডাকটা ছিল, সেটা কলেজে অনেকটা চাপা পড়ে গেল ম্যাজিশিয়ানের পপুলারিটিতে। শ্রীপর্ণার সাথে দেখা হওয়ার পর তুর্যর জীবনে সবকিছু উলট পালট হয়ে গিয়েছিল। অনেক রাত পর্যন্ত চোখে ঘুম আসে না, বারবার ভেসে ওঠে ওই সুন্দরী বাচ্চা গালের মুখটা। কথাবার্তায় কি দারুণ স্মার্টনেস, যে কথাগুলো মুখে বলে না সেগুলো তার চোখ দুটো বলে দেয়। সেদিন তুর্য অজানা আকর্ষণ অনুভব করেছিল তার চোখের মাস্কারায়। শ্রীপর্ণা নন ম্যাজিশিয়ান হয়েও যেন নির্ঘাত কোনো ম্যাজিক জানে। তার সঙ্গে কাটানোর সবকটা মুহূর্ত যেন তুর্যর কাছে এক একটা আলাদা ম্যাজিক। না, নিজেকে এবার ম্যাজিশিয়ান ভাবতে কোথায় যেন আটকাচ্ছে। আজ ম্যাজিশিয়ান নিজেই সম্মোহিত নতুন চেনা এক মানবীর জালে। শ্রীপর্ণা কদিনের জন্য বালিগঞ্জে এসেছে, তার মাসির বাড়ি। সেখান থেকেই তুর্যর সাথে কথা বলতো ফোনে কিংবা ফেসবুকে। যদিও সে জানে তুর্য কতটা সিরিয়াস তার প্রতি, কেন সে রাতে তার সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলতে চায়। এদিকে তুর্য ঠিক করে ফেলেছে একবার মিট করতেই হবে, জীবনের ফার্স্ট ডেটিং। ফোনে কিংবা ফেসবুকে আর যাই হোক, ফিলিংস বোঝানো যায় না। হঠাৎ একদিন সন্ধ্যাবেলায় তুর্য দেখে তাদের ফ্ল্যাটে চন্দ্রা এসে হাজির। উপরতলার দুটো রুমে তুর্য আর সাগ্নিক ভাড়া। নিচে যে আন্টি থাকেন তিনিই এ বাড়ির মালকিন, আবার তিনিই নাকি চন্দ্রার দূর সম্পর্কের পরিচিতা। আগেও বেশ কয়েকবার চন্দ্রা এখানে এসেছে, এলেও তুর্যের চোখে পড়েনি কোনোদিন। সিঁড়ি দিয়ে ওঠার সময় চোখাচোখি হতেই চন্দ্রা তার চশমাটা নাকের একটু ডগায় তুলে জিজ্ঞেস করে উঠল, এই ফ্ল্যাটে থাকিস? কই আগে দেখিনি তো তোকে। সারাদিন ঘরে থাকিস না নাকি? খালি ঘুরেই বেড়াস? চন্দ্রার কথার প্রথম তীরটা শটান এসে তুর্যর গায়ে লাগলো। সে জবাব দিল, বই থেকে মুখটা তুললে তবে তো দেখতে পাবি। শুনে চন্দ্রা ভেঙচি কাটলো। ভেরি ফানি। কাল তো রেজাল্ট আউট হবে, টেনশন হচ্ছে না তোর? কুছ পরোয়া করি না টাইপের মুখ দেখালো তুর্য। টেনশনের কি আছে, বেরোলে তো দেখতেই পাওয়া যাবে। পাস করতে পারবি তো, নাকি দেখা যাবে পুরোটাই আবরাকা ডাবরা? চন্দ্রা বলে খিলখিল করে হেসে ওঠে। ভাবে কি নিজেকে মেয়েটা ক্লাসের টপার বলে এইভাবে যাচ্ছে তাই অপমান করবে? কিন্তু প্রশ্নটা সে ভুল করেনি। এবারের এক্সাম সত্যিই সে খারাপ দিয়েছে। সেমিস্টারের পর ছুটিতে আড্ডা মেরে শ্রীপর্ণার সাথে সারাক্ষণ চ্যাট করে সে প্রায় বেমালুম ভুলতে বসেছিল। কিন্তু চন্দ্রার র্যাপিড ফায়ার প্রশ্নের উত্তর দিতে গিয়ে পরীক্ষার বিধ্বস্ত স্মৃতিটা স্মরণে এসে তার সর্বাঙ্গ একেবারে কেঁপে উঠল। পরীক্ষা এবারে সে সত্যিই খুব খারাপ দিয়েছে। পরের দিন কোনো ভগবানই আর সহায় হলো না তার প্রতি। 5টা সাবজেক্টের মধ্যে 3টেতে পাশ করতে পারলো না। কঠিন বাস্তবের বোঝাটা নিয়ে গোটা পৃথিবীটা যেন এক জায়গায় জড়ো হয়ে গেল। সারাদিনটা সে নিজের রুমেই বন্ধ থাকলো, কোথাও বেরোলো না, কারোর সঙ্গে দেখাও করলো না। রাত 10টার সময় হঠাৎ তার মোবাইলটা বেজে উঠল। রিসিভ করতেই ওপাশে শ্রীপর্ণার গলা ভেসে এলো, কাল সন্ধ্যের সময় একবার মিট করবে? তুর্যর মধ্যে যে অন্ধকারটা এতক্ষণ চেপে বসেছিল এখন যেন কিছুটা কাটতে লাগলো। বলল, শিওর, কোথায় দেখা করতে চাও? তুমি যেহেতু এখানে থাকো তো তুমি ঠিক করো। শুনে তুর্য হেসে জবাব দিয়েছিল, তাহলে গঙ্গার ধারেই চলো। প্রায় 6টার নাগাদ প্রিন্সেপঘাট স্টেশনে শ্রীপর্ণাকে নিয়ে আপ ট্রেনটা এসেছিল। বেশিক্ষণ অবশ্য তারা একসঙ্গে কাটায়নি। শ্রীপর্ণা যে কথাটা বলতে এসেছিল তার জন্য বেশি সময় লাগে না। তুর্যকে বিদায় দিয়ে আবার যখন সে ট্রেনে উঠেছিল তখন নিজেকে একবার বাহবা দিল।
আগে থেকেই অনুমান করেছিল তুর্য আজ প্রপোজ করতে পারে, কিন্তু স্বপ্ন দেখলেই যে সেটা বাস্তবে রূপান্তরিত হবে এমন কথা তো কোথাও লেখা নেই। উফ, আর একটু হলেই ফেসে গিয়েছিল ফাইনাল সেমে ফেল করা লক্ষ্যহীন ভবঘুরে ছেলেটার সঙ্গে। সে নাকি একটা স্পেশাল ম্যাজিক দেখাবে বলে রেডি হয়ে এসেছিল, যা আগে কাউকে দেখায়নি। এই ম্যাজিকের মাধ্যমেই সে বলে দেবে তার মনের কথা। হোয়াট রাবিশ! এইসব ফালতু ছেলে যার মধ্যে মূর্তি গড়ার কোনো কোয়ালিটি নেই, সে যতই মাটি লাগাক না কেন, শ্রীপর্ণাকে হাসিল করা অত সোজা নয়। তার থেকে ভাঙা তো অনেক সোজা। এ কাজে তার মতো মেয়েদের সময়ও লাগে না। ফ্ল্যাটে ফিরে তুর্য নিজের রুমের দরজাটা ভেজিয়ে দিল। গতকালের ফেলিওরটা এখনো দগদগে ঘা হয়ে আছে। আবার তার উপরেই আজ সে শুধু ব্যর্থ হয়নি, তার চেয়ে বেশি অপমানিত হয়েছে। প্রেমটা যেহেতু একতরফা, তাই শ্রীপর্ণার পুরোপুরি অধিকার আছে না বলে দেওয়ার, কিন্তু সে তার ম্যাজিক নিয়েও বলতে ছাড়েনি। ম্যাজিক নাকি দেখায় কাউকে ইমপ্রেস করে পটানোর তালে। এতদিন সে যে বন্ধুদের ম্যাজিক দেখিয়ে এসেছে, তারাও কি একই কথা বলে? হয়তো বলে। কালকের পর থেকে কেউই তেমন তার সঙ্গে কন্ট্যাক্ট করেনি। তার ফেসবুক পেজে কেউ কোনো কথাও লেখেনি। সবাই হয়তো দূরে সরে যেতে চায় তার কাছ থেকে। রুমের ভিতর আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজেকে কিছুক্ষণ দেখতে লাগলো। ম্যাজিশিয়ান হিসেবে সে নিজের উপর যথেষ্ট গর্বিত। তার জন্য সে নিজেকে অনেক মডিফাই করেছে। রোজ জিমে যায়, মাথার স্ট্রেট চুলগুলো যথেষ্ট শাইন করা, বেশিরভাগ সময় আঁচড়ানোর দরকারই পড়ে না, আঙুল চালিয়েই ঠিক করে নেয়। বাঁকানে এখন পাথর বাদ দিয়ে পকেট মানি বাঁচিয়ে ছোট্ট একটা রিং বানিয়েছে। আলো পরে মাঝে মাঝে চকচক করছে সেটা। নিজের প্রতিবিম্ব যেন তার নিজের কাছেই অচেনা ঠেকলো এবার। আয়নায় একজোড়া ম্যাজিশিয়ানের কালো চোখ তাচ্ছিল্য করে তাকিয়ে আছে তার দিকে, আর নীরবে হেসে যাচ্ছে অপমানিত এই শিল্পীটার দিকে। ট্রেনিং থেকে ফিরে দোতলায় ওঠার সময় সাগ্নিক তুর্যর বাইকটাকে দেখতে পেল। একটা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করার জন্য ফ্ল্যাটেই থেকে গিয়েছিল। তাছাড়া তুর্যকে ফেলে বাড়ি যেতে তার ভালো লাগছিল না। ও এখনো তার ব্যাকলগ পরীক্ষাগুলো দেওয়ার জন্য কয়েক মাস থাকবে। যাই হোক, সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ভাবলো ডেটিং থেকে মহারাজ ফিরে পড়েছেন। কেমন কাটালো সন্ধ্যাটা সেটা জানার জন্য ওয়েট করছে সে। কিন্তু যা কিছু ঘটে আমাদের জীবনে, তা সব কিছুই কেমন যেন ম্যাজিকের মতো হয়, অনেকটা আনএক্সপেক্টেড। আগে থেকে কিছুই ধারণা থাকে না। দোতলায় ওঠার পর সাগ্নিক কিছু একটা পোড়ার গন্ধ পায়। ব্যাপারটা কি বুঝতে না পেরে তুর্যর রুমের দরজাটা পুরো খুলতে গিয়ে সে রীতিমতো আটকে উঠল। রুমের ভিতর সব আলো বন্ধ। অন্ধকার ঘরটায় মেঝের একটা জায়গায় যজ্ঞের মতো আগুন জ্বলছে। ঘরে ঢুকে আলোটা জ্বালতেই ভিতরের পরিস্থিতিটা তার চোখকে বিশ্বাস করাতে পারল না। ঘরের ভিতর ম্যাজিকের জিনিসপত্রগুলো চারিদিকে ছড়ানো আছে, কিছু কিছু ভেঙেও গেছে। বোঝাই যাচ্ছে সেগুলো যথেষ্ট রাগে ছুঁড়ে ফেলা হয়েছে। তারই মাঝখানে তুর্য খালি গায়ে মেঝেতে পা দুটো ছড়িয়ে বসে আছে। শরীরটা বিছানায় হেলান দেওয়া। নিজের মাথার লম্বা চুলগুলো কাঁচি দিয়ে বিচ্ছিরিভাবে কেটেছে। পাশে রামের একটা বড় বোতল, প্রায় শেষ হয়ে এসেছে। ম্যাজিক দেখানোর যে কার্ডগুলো তার দু হাতের মধ্যে খেলতো সবসময়, তা থেকে জোকার কার্ড বাদ দিয়ে বাকি 52 কার্ডের একটা পিরামিড তৈরি করে তাতেই আগুন ধরিয়ে দিয়েছে। আর সেই আগুনে আহুতি দিচ্ছে ডায়েরির ছেঁড়া পাতাগুলো, যেটাতে কিনা তার সমস্ত ম্যাজিকের ট্রিক্স নিখুঁতভাবে লেখা আছে। আগুনের লোভী লেলিহান শিখাগুলো মুহূর্তের মধ্যে গ্রাস করে নিচ্ছে ছেঁড়া পাতাগুলো। তুর্য নেশার ঘরে কি যেন বিড়বিড় করে যাচ্ছে। সব কিছু ভ্যানিশ করে দেবো, এমনকি স্বয়ং ম্যাজিশিয়ানকেও। তাড়াতাড়ি ছুটে এসে তুর্যর হাত থেকে ডায়েরিটা কেড়ে নিয়ে সাগ্নিক আগুনটা নেভায়। তুর্যর চোখ ভারী হয়ে এসেছে, মাথাটা অসম্ভব টলছে। মদ খাওয়ার অভ্যেস তার নেই। নিচে মেন গেট খোলার শব্দ হতে জানালা দিয়ে সাগ্নিক দেখে চন্দ্রা ঢুকছে। চোখাচোখি হতেই ওকে হাতছানি দিয়ে উপরে ডাকে। ও এলে হয়তো কিছুটা সামাল দিতে পারবে। নিচে আন্টি জানতে পারলে যে ফুল কেস খেয়ে যাবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই।
দরজা বন্ধ থাকার জন্য বোধহয় পোড়ার গন্ধটা নিচে যায়নি। চন্দ্রা এসে ঘরটা পরিষ্কার করে কিছুটা গোছায়, যেগুলো ভেঙে গেছে সেগুলো কুড়িয়ে ডাস্টবিনে ফেলে দেয়। তুর্য নেশার ঘরে থাকার জন্য তাকে একেবারেই চিনতে পারেনি। তুর্যর চোখ মুখ দেখে গতিক ভালো ঠেকল না শাগনিকের। তাড়াতাড়ি তাকে ধরে বাথরুমে নিয়ে যেতেই সে 2-3 বার বমি করলো। শাওয়ারটা খুলে দিল শাগনিক। শাওয়ারের ঠান্ডা জল ক্লান্ত শরীরটাকে আরো ভারী করে তুললো। একটু পরে তাকে ড্রেস চেঞ্জ করিয়ে রুমে নিয়ে আসা হলো। তুর্যর নেশা এখনো কাটেনি। তাকে বিছানায় শুইয়ে দিতে অবসন্ন শরীরটা ঘুমে ঢলে পড়ল। তুর্যর মাথার কাছে দাঁড়িয়ে চন্দ্রা বলে উঠল, মনে হচ্ছে কিছু মেডিসিন দিলে ভালো হতো কিন্তু। শাগনিক বলল, তুই তাহলে একটু রুমে থাক, আমি বরং নিয়ে আসছি। কিন্তু কি ওষুধ? চন্দ্রা একটু ভেবে বলল, এই রে, মাল খেয়ে আউট হয়ে গেলে কিছু ওষুধ লাগে সে তো আমিও জানি না। তারপর চশমার ফাঁক দিয়ে তুর্যকে একবার দেখে নিয়ে বলল, বমি টমি করেছে, তুই বরং কিছু অ্যান্টাসিড নিয়ে আয়। শাগনিক বেরিয়ে যেতে চন্দ্রা এসে বিছানার ঘুমন্ত তুর্যর পাশে বসল। ছোট থেকেই ওকে দেখে আসছে। খুব দুরন্ত আর বদমেজাজি ছেলে। ছোটবেলায় স্কুলের লাঞ্চ টাইমে তুর্য ক্লাসরুমের পিছনের বেঞ্চে উঠে বন্ধুদের সঙ্গে হুড়োহুড়ি করত আর খেয়াল রাখতো ফার্স্ট বেঞ্চে বসা চন্দ্রা কখন টিফিনটা বার করবে। তার খেতে শুরু করার আগেই রোজ তুর্য পিছন থেকে ছো মেরে ডিম সেদ্ধটা নিয়ে পালাতো। ওই রকম গুন্ডা টাইপের ছেলের সঙ্গে পাঙ্গা নেওয়ার ক্ষমতা চন্দ্রার কোনোদিনও ছিল না। তাই পাশের বাড়ির বেড়ালটার জন্য মাঝে মধ্যে একটা করে এক্সট্রা নিয়ে আসতো। কিন্তু ঘুমোলে যে কোনো মানুষকে অনেক শান্ত অসহায় দেখায়। মাথার নিচে একটা বালিশ দিতে গিয়ে খেয়াল করলো তার এবড়ো খেবড়ো চুলগুলো যথেষ্ট ভিজে আছে। এরকম থাকলে রাতে ঠান্ডা লাগতে বাধ্য, কিন্তু ঘুমন্ত মানুষকে তুলে বসানো যথেষ্ট কষ্টকর। চন্দ্রার ছোটখাটো শরীর নিয়ে তার কাঁধ দুটো ধরে তুলে বসাতে বেশ কসরত করতে হলো। তুর্য বসে বসেই ঘুমাচ্ছে, মাথাটা ঝুঁকিয়ে। তার সামনে হাঁটু গেড়ে বসে ওর মাথা মোছাতে মোছাতে চন্দ্র একটু কেঁপে উঠল। তার বাঁ কাঁধে তুর্যর মাথাটা আশ্রয় নিয়েছে। মাঝে মাঝে কিছু বিড়বিড় করছে ঘুমের ঘোরে। I lost my queen of hearts because I am a joker, not a king. সে খেয়াল করলো তুর্যর চোখ থেকে এক ফোঁটা জল বেয়ে নেমে এসে তার ওড়নায় মিশে গেছে। ওকে শুইয়ে দিয়ে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থাকলো, তারপর চোখটা মুছিয়ে দিয়ে বিছানা থেকে সরে গেল। পরের দিন সকালবেলা শাগনিকের ডাকে তুর্যর ঘুম ভাঙল। মাথাটা এখনো একটু ধরে আছে। কাল রাতের হ্যাংওভারটা পুরোপুরি কাটেনি। দাঁতে ব্রাশ ঘষতে ঘষতে শাগনিক বলে উঠল, তুই তো খেল দেখালি মামা, ভাগ্যিস আন্টি কিছু জানতে পারেনি। ঘুম থেকে উঠে বিছানায় বসে কিছুক্ষণ চারপাশটা দেখলো। তারপর তুর্য জিজ্ঞেস করে উঠল, এত সব গোছালো কে? তুই? মুখ ধুতে ধুতে বাথরুমের ভিতর থেকে শাগনিক জবাব দিল। তোর স্কুলের বান্ধবী। শুনে তড়াক করে বিছানা থেকে নামলো তুর্য। মানে বলছিসটা কি তুই? রাতে চন্দ্রা এসেছিল? শুধু আসেনি, পুরো নাটকটি সচক্ষে দেখে গেছে। তুর্যর মাথায় হাত পড়ে যায়। চন্দ্রা যদি তার মাকে বলে দেয় তাহলে আর রক্ষে থাকবে না। শাগনিক তুর্যকে বোঝাতে থাকে বিজ্ঞের মতো। দেখ, যে তোকে সত্যিকারে ভালোবাসবে তাকে পাওয়ার জন্য কোনো যুদ্ধ করতে হবে না। শুনে ওর কলারটা চেপে ধরল তুর্য। শালা, একদম লেকচার দিবি না। প্রথম থেকে যা কিছু হয়েছে সবকিছু তোর জন্য হয়েছে। তারপর মোবাইলটা নিয়ে চন্দ্রাকে ফোন করে। ওপাশ থেকে চন্দ্রা বলে ওঠে, কিরে, হ্যাংওভার কেটেছে? সে কথার উত্তর না দিয়ে তুর্য বলে, প্লিজ চন্দ্রা, কাউকে বলিস না। বাড়িতে জানলে আমায় কচু কাটা করে ফেলবে। এখনো রেজাল্টের খবর দিইনি। সেটা দেবদাস হওয়ার আগে মাথায় রাখা উচিত ছিল। তুই আমার কষ্টটা বুঝলে এ কথা বলতিস না। শুনে চন্দ্রা ঠান্ডা গলায় উত্তর দিল, তোর প্রেমিকার মতো অবুঝ নই যে বুঝবো না। সে যাই হোক, একটা সত্যি ব্যাপারটা চেপে যেতে পারি। নিরস্ত্রভাবে তুর্য বলে উঠল, কি সেটা? তুই যা বলবি আমি করব। আমার জন্য কিছু করতে হবে না, নিজে আগে এই এক্সামগুলো পাশ কর, তাহলেই হবে। তুর্যর ভালো লাগলো কথাটা। কিচ্ছু তো জানি না আমি। একটু যদি তোর সময় হয় বুঝিয়ে দিবি চ্যাপ্টারগুলো। এই পাস করার মতো হলেই হবে। ঠিক আছে, বিকালের দিকগুলো ফ্রি থাকিস। কয়েক মাসের মধ্যেই তুর্যর এক্সাম ছিল। চন্দ্রা মাঝে মাঝে এসে ওকে পড়িয়েছে। ওই দিনের পর থেকে তুর্য অনেক চুপচাপ হয়ে গেছে। ওর মধ্যে একটা আমূল পরিবর্তন এসেছে। সেই ছেঁড়া কাটা জিন্স পরে বাইক নিয়ে আর ঘুরে বেড়ায় না। চুল ছোট করে কেটে নিয়েছে, কানে আর রিংটাও নেই।
পড়ানোর সময় চন্দ্রার দিকে তাকিয়ে বাধ্য ছেলের মতো বসে থাকতো। একটা আঘাত যে কাউকে এতটা চেঞ্জ করে দিতে পারে সেটা ওকে দেখেই চন্দ্র উপলব্ধি করেছিল। সব থেকে বড় কথা, সেদিনের ঘটনার পর থেকে তুর্য ম্যাজিককে পুরোপুরি ছেড়ে দিয়েছিল। তবে বেঁচে ছিল তার ওই উজ্জ্বল চোখ দুটোর চাহনি। প্রত্যেকটা ম্যাজিশিয়ানের যেমন থাকে। পড়া বোঝানোর সময় চন্দ্রা প্রায়ই ঘাবড়ে যেত, তবু বুঝতে দিত না, শুধু বলতো, আমার মুখে কিছু লেখা নেই, বইয়ের দিকে তাকা। কিন্তু তাকে বইয়ের দিকে তাকাতে বলে সে নিজের অজান্তেই তাকিয়ে থাকতো বইয়ে মুখ গোজা তুর্যর দিকে। পড়াতে এসে চন্দ্রার বেশিরভাগ দিনই দেরি হয়ে যেত, তাই তুর্য বাইক নিয়ে চন্দ্রাকে বাড়ি পৌঁছে দিয়ে আসতো। এমনিতে সে ফ্ল্যাট থেকে বেরোতো না, একাকিত্বটা তার বন্ধুর মতো হয়ে গিয়েছিল। কিন্তু সন্ধ্যের সময়টা তাকে বেরোতেই হতো, গধূলির শেষ আলোটুকু গায়ে মেখে পিছনে চন্দ্রাকে বসিয়ে। মাঝে মাঝে লুকিং গ্লাসে দেখতো চন্দ্রা আনমনে চেয়ে আছে সামনে স্ট্রিট লাইট জ্বলা রাস্তার দিকে, হাতটা তার কাঁধে রেখে। কপালে উড়ে আসা একটা দুটো চুল সরিয়ে দিচ্ছে সে। বড় রাস্তার পাশে একটা মোড়ে বাইকটাকে দাঁড় করিয়ে ওরা দুজনে মাঝে মধ্যে আইসক্রিম কিনে খেত। কিছুক্ষণ দাঁড়িয়ে গল্প করত। ঠোঁটে লেগে থাকা আইসক্রিম মুছিয়ে দিত চন্দ্রা নিচের রুমালটায়। সেই সময়গুলো তুর্যর মনে হতো একাকিত্ব বলে কোনো শব্দ তার অভিধানে থাকতেই পারে না। চন্দ্রা যেন তার সঙ্গে শুধু সময়ই কাটাচ্ছে না, ওই সময়গুলো তাকে রঙিন করে গিফট করছে। তুর্যর পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর চন্দ্রা আর ফ্ল্যাটে এলো না, কোনো রকম কন্ট্যাক্ট করলো না। আর যেরকম হঠাৎ করে এসেছিল সেই রকমই আবার হারিয়ে গেল। প্রতি মুহূর্তে তার অভাব অনুভব করে অস্থির হয়ে উঠতে লাগলো তুর্য, যা এতদিন তার বাড়ির জন্য, এমনকি শ্রীপর্ণার জন্যও করেনি। চন্দ্রার সঙ্গে কাটানো মুহূর্তগুলো, টুকরো টুকরো ঘটনা, তার রাগ, তার হাসি, পড়াতে সে ফেলে যাওয়া ছোট্ট চুলের ক্লিপ, খাতায় তার টানা টানা হাতের লেখা, এমনকি বইয়ের পেজে ইম্পর্টেন্ট জায়গায় তার মার্ক করে দেওয়া টিক চিহ্নগুলো বাধ্য করতে লাগলো তাকে মিস করতে। চন্দ্রার সঙ্গে একবার দেখা করবে। দেখা করে কি বলবে চন্দ্রাকে? কিচ্ছু সে জানে না। এটুকু জানে চন্দ্রা তাকে বোঝে, সে কোনো অবুঝ মেয়ে নয়। ফোনটা তাকে করেই ফেলল। সন্ধ্যের সময় কলেজ মাঠটা অনেকটা ফাঁকা হয়ে যায়, শুধু কিছু কাপল এদিক ওদিক ঘুরে বেড়ায়, নরম ঘাসের উপর পাশাপাশি বসে থাকে। বাইকটাকে ক্যান্টিনের সামনে দাঁড় করিয়ে মাঠে এসে তুর্য দেখে একটা গোলপোস্টের পাশে পার্পল গ্রিন মেশানো চুড়িদার পরে চন্দ্রা তার জন্য অপেক্ষা করছে। পিছনে সূর্যটা ডুবে যাওয়ার পর কে যেন সারা আকাশময় সিঁদুর ঢেলে দিয়েছে। একটু ঘাবড়ে যাচ্ছে কেন তুর্য চন্দ্রার সামনে যেতে? দর্শকদের সামনে ম্যাজিক দেখানোর সময় তো একটুও ঘাবড়ায় না। তবে কি চন্দ্রা তার ট্রিক্স জেনে ফেলেছে? আজ তার এই অতি পরিচিত বান্ধবীটার সামনে যেতে কিসের এত টেনশন? চন্দ্রার সামনে যেতেই সে যেন তুর্যর মনটা এক মুহূর্তে পড়ে ফেলল। বলল, টেন্স লাগছে কেন তোকে? পরীক্ষা তো ভালো দিয়েছিস নাকি? তার কথার মাঝখানে তুর্য বলে উঠল, আমার সঙ্গে কন্ট্যাক্ট করা ছেড়ে দিলি কেন? চন্দ্রা হেসে ওঠে। ও, সেই জন্য তোরা তো টেনশন। তুর্য চুপ করে থাকাতে চন্দ্রা আবার বলে ওঠে, দেখ, তুই পরীক্ষার আগে একটু পড়াতে বলেছিলিস, তাই মাঝে মধ্যে যেতাম। এখন তোর ফাইনাল এক্সাম কমপ্লিট, মানে কলেজ লাইফও শেষ। কিছুদিন পর বাড়ি পালাবি, আবার মেতে উঠবি তোর বন্ধুদের সঙ্গে। আমার কথা তোর আর মনেও থাকবে না, তাই পরে কষ্ট পাওয়ার চেয়ে এখন থেকে ভুলে যাওয়াটা বেটার নয় কি? আরো কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে তুর্য চুপ করে রইল। তারপর বলল, এরকম স্বার্থপরের মতো সবকিছু ভেবে ফেলেছিস। আসলে ভুলটা আমারই। আমার আগে ভাবা উচিত ছিল যে তুই তখন আমার কষ্টের দিনগুলো, আমার প্রত্যেকটা ফেলিয়ারগুলোকে উপভোগ করতে এসেছিলি। ব্লাডি টপার কি, তাই তো? হ্যাঁ, ঠিক তাই। খুশি? কথাটা ধরা গলায় বলে চন্দ্রা পিছন ফিরে যেতে লাগলো। না, শ্রীপর্ণার মতো তাকে সে যেতে দেবে না। শ্রীপর্ণাকে সে একদিন ভালোবেসেছিল, কিন্তু তার জন্য এতটা দুর্বল সে হয়নি, এত বাজেভাবে মিসও করেনি। তাই নিরস্ত্রভাবে তুর্য চন্দ্রার হাতটা ধরে জিজ্ঞেস করে উঠল, শুধুই কি নিজে একটা ভালো স্টুডেন্ট বলে আমায় দয়া দেখাতে এসেছিলি?
শুনে চন্দ্রা আর থাকতে পারল না। দেখে তুর্য তার হাতটা এখনো ধরে আছে। হাতটা ছাড়িয়ে তুর্যর দুগালে কয়েকটা চড় মেরে বলে উঠল, ডিয়েট, তোর জন্য এত কিছু করেছি বিকজ আই লাভ ইউ স্টুপিড। এইটুকু বোঝার মতো ক্ষমতা তোর নেই? এক মুহূর্তে তুর্যর সবকিছু যেন ওলট পালট হয়ে গেছে। চন্দ্রা যে তাকে ভালোবেসে ফেলবে সে কোনোদিনও ভাবেনি। চন্দ্রা তাকে বুঝতে দেয়নি। চটটা বেশ ছড়েই মেরেছিল। গালটায় হাত দিয়ে তুর্য বলল, দুদিন টিচার হয়েছিস বলে এত জোরে মারবি? এই তোর ভালোবাসা? উফ, এখনো লাগছে। লেগেছে বুঝি? আহারে, কই দেখি। আরে গালটা এদিকে নিয়ে আয়। তুর্য একটু ঝুঁকতে চন্দ্রা তার বুটের উপর দাঁড়িয়ে দু হাতে গলাটা শক্ত করে জড়িয়ে গালে ঠোঁট ছোঁয়ায়। ওর শরীরের মিষ্টি পারফিউমের গন্ধটা তুর্য আজ খুব কাছ থেকে পেল। তাকে ভালো করে আগলে ধরে বলল, আর কোনোদিন এভাবে ছেড়ে যাস না, আমি খুব হারাতে ভয় পাই। এটা না বললেও চলতো। শোন, একটা কথা বলি, ম্যাজিকটা কখনো ছাড়িস না। তুই নিঃস্বার্থভাবে কাউকে আনন্দ দিতে পারিস, আমি সেই জন্যই তোকে খুব ভালোবাসি, জানিস? তুর্যর ঠোঁটে এবার হাসি ফুটে ওঠে। বলে, একটা কিস করব? চোখে একটু দুষ্টুমি এনে চন্দ্রা বলল, প্রপোজ না করেই? হ্যাঁ। বলে চন্দ্রার ঠোঁটে ঠোঁট ডোবায়। হারিয়ে যেতে থাকে একে অপরের কাছে। কিছুক্ষণ পর মুখ তুলে তুর্য বলে ওঠে, একটা ম্যাজিক দেখবি? এদিক ওদিক তাকিয়ে চন্দ্রা অবাক হয়ে বলল, এখন চারিদিক তো অন্ধকার হয়ে এসেছে। তাতে কি হয়েছে? ম্যাজিক দেখার জন্য শুধু চোখ থাকলেই হবে। বলে তুর্য প্রপোজ করার স্টাইলে চন্দ্রার সামনে হাঁটু গেড়ে বসে। এই কি করছিস? না 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 না, এখানে লোক জড়ো করিস না প্লিজ। শাট আপ, তোর কাজ শুধু দেখা। এ স্পেশাল ম্যাজিক ফর মাই স্পেশাল লেডি, দ্য কুইন অফ হার্টস। তুর্য তার পকেটে হাত ঢোকালো, ভিতর থেকে বার করলো, না কোনো রিং, গোলাপ কিংবা সেই লাল রুমালটা নয়। বার করলো তার সিগারেট ধরানোর লাইটারটা। চন্দ্র একটু ভুরু কুচকে রেখে যাচ্ছে। তার দিকে একটু মুচকি হেসে তুর্য এবার বাঁ হাতে লাইটারটা জ্বালালো। অন্ধকারে শিখাটা স্থির হয়ে জ্বলতে থাকলো। এবার সে অন্য হাতের দু আঙুলে চিমটির মতো আগুনটাকে চেপে ধরতেই সেটা লাইটারের মুখ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে চেপে ধরা আঙুল দুটোর জ্বলতে থাকে। সেই অবস্থায় শিখাটাকে ধীরে ধীরে বাঁ হাতের উল্টো পিঠে এনে ছড়িয়ে দিতেই অন্ধকারে চন্দ্রা দেখল আগুনটা 3টে অক্ষরে পরিণত হয়েছে। প্রথমটা আই, মাঝে একটা লাভ সাইন, আর শেষেরটা অবশ্যই ইউ। তুর্য দেখে তার এই প্রপোজালে চন্দ্রা কিন্তু চিরাচরিত ম্যাজিক দর্শকের মতো বিস্ময়ে ওয়াও বলে ওঠেনি, কিংবা কোনো হাততালিও দেয়নি। দু চোখ ভিজিয়ে তখন তার নরম গাল বেয়ে খুশির বৃষ্টি নেমেছে। তুর্য এখন একটা প্রাইভেট ফার্মে চাকরি করছে। চন্দ্রাকেই সে বিয়ে করেছে। একটিমাত্র মেয়ের কাছেই সে বান্ধবী, প্রেমিকা, শিক্ষিকা, সেবিকা ও স্ত্রীর রূপগুলো বারবার ফিরে পেয়েছে। হঠাৎ একদিন তার বাড়িতে একটা ইনভিটেশন আসে, কলেজের রিইউনিয়ন অনুষ্ঠানে। তুর্যকে ম্যাজিক দেখানোর বিশেষ অনুরোধ করেছে বন্ধুরা। অনুষ্ঠানের সেই দিন মাঠে পায়চারি করছে তুর্য। একটু পরেই তার শো। এমন সময় পিছন থেকে তাকে কে যেন ডাকলো। মুখ ফিরিয়ে একটা মেয়ে। মেয়েটাকে সে চেনে, শ্রীপর্ণা। একটু হেসে জিজ্ঞেস করে ওঠে, কেমন আছো তুর্য? তুর্য অবাক হয়ে তাকিয়ে থাকে। তুমি? আমার বোন এই কলেজেই পড়ে, ফার্স্ট ইয়ার। ওর সাথে অনুষ্ঠান দেখতে এসেছিলাম, তো দেরি হয়ে যাচ্ছে, এখন চলে যাব। সে কি, এখনো তো অনুষ্ঠান অনেক বাকি। একটু মুচকি হেসে শ্রীপর্ণা তুর্যর দিকে তাকালো। তুর্য কি বলবে কিছুই বুঝতে পারছে না। চুপ করে থাকাতে শ্রীপর্ণা বলে, কলেজে তো খুব পপুলার ছিলে, অডিয়েন্সে বসিয়ে বুঝতে পারছিলাম। তোমার সেই লাল রুমালটা জেনেছো, যেটা বার্থডের দিন পকেট থেকে বার করেছিলে? শুনে সূর্য একটু হেসে ক্যাজুয়ালি বলল, হ্যাঁ এনেছি, কিন্তু তার মধ্যে সেই লাল গোলাপগুলো আর নেই। শুনছিলেন শ্রী অমিত হাইতের ম্যাজিকের ধারণায় লেখকের বন্ধু শ্রী অভিষেক চ্যাটার্জি। গল্পের সূত্রধার ও গল্প পাঠে রিভু। প্রধান চরিত্র তুর্যের ভূমিকায় সুমন, চন্দ্রা ভূমিকায় মন্দিরা, শ্রীপর্ণার ভূমিকায় রি এবং সাগ্নিকের ভূমিকায় চন্দ্র। এডিটিং ও সাউন্ড এফেক্টসে জিৎ, সুমন এবং দর্প। সমগ্র পরিকল্পনা ও পরিচালনায়
টিম শব্দ মাধ্যম। শ্রী অমিত হাইককে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আমাদের প্রচেষ্টায় সঙ্গে থাকার জন্য।